নিউজ 18 বাংলা, আমি বসে আছি আপনাদের সঙ্গে। আইপিএল এ করোনার কোপ, আপাতত কিছুদিন আইপিএল স্থগিত, এমনটাই সূত্রের খবর, বিসিসিআই সূত্রে এমনই খবর। আজ মুম্বাই হায়দ্রাবাদ ম্যাচ নিয়েও একটা অনিশ্চয়তা রয়েছে, যদিও ইরন রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। ইরনের কাছ থেকে একটু বিস্তারিত জানি। ইরন, দেখো, এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় খবর সেটা হচ্ছে কিন্তু যথেষ্ট বিপাকে আইপিএল করা নিয়ে বিসিসিআই কর্তারা। আইপিএল আপাতত কয়েকদিনের জন্য স্থগিত বা বন্ধ রাখা হবে, প্রায় এক প্রকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বোর্ড কর্তারা। এবং তারা যেটা ভাবনা চিন্তা করছিলেন, আজকে মুম্বাই বনাম হায়দ্রাবাদ ম্যাচ শেষ হওয়ার পরই কয়েকদিনের জন্য স্থগিত রাখবেন। কিন্তু এই মুহূর্তে যে খবর আসছে সেটা হায়দ্রাবাদ শিবিরের ঋদ্ধিমান সাহা, বাংলার ক্রিকেটার, তিনিও করোনা আক্রান্ত হয়েছেন বলে সেই সূত্রের খবর জানা যাচ্ছে। সেক্ষেত্রে আজকের ম্যাচ কি করে সম্ভব হবে সেই নিয়েও কিন্তু একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে, কারণ কয়েক ঘন্টা পরেই ম্যাচ। কারণ নিয়ম অনুযায়ী এর আগে আমরা দেখেছি গতকালই চেন্নাই, কলকাতা, দিল্লি তারা কোয়ারেন্টাইনে চলে গেছেন এবং তারা হার্ড কোয়ারেন্টাইনে যাচ্ছেন। হার্ড কোয়ারেন্টাইন অর্থ বোর্ডের নিয়ম অনুযায়ী 6 দিন তারা কোনোভাবেই রুম থেকে বেরোবেন না, বায়ো ব্যাবলের মধ্যে যেভাবে থাকতে হয় তারা থাকবেন এবং নির্দিষ্ট সময়ের পর পর তাদের করোনা টেস্ট হবে। ইরন, যেহেতু ঋদ্ধিমান সাহা করোনা আক্রান্ত সানরাইজার্স হায়দ্রাবাদের, সেই জায়গায় ম্যাচ কি আদৌ হবে? দেখো, এখন অব্দি কিন্তু বোর্ডের তরফ থেকে জানানো হয়নি, তবে যেটা যদি ঋদ্ধিমান সাহা করোনা আক্রান্ত হন সেক্ষেত্রে ম্যাচ না হওয়ার সম্ভাবনাটাই কিন্তু বেশি। তার কারণ তিনি হয়তো ফার্স্ট 11-এর প্লেয়ার নয়, কিন্তু তা সত্ত্বেও কিন্তু তার যেহেতু তিনি সঙ্গে প্লেয়াররা ছিলেন, একসঙ্গে সময় কাটিয়েছেন, সেক্ষেত্রে সম্ভাবনা কিন্তু আছে যে ম্যাচ না হবার। তবে বোর্ড যেটা চাইছে আপাতত কয়েকদিনের জন্য যদি ম্যাচ বন্ধ রাখা যায়, সেক্ষেত্রে তারপরে পরিকল্পনা এ বা বি, দুটি পরিকল্পনা তাদের মধ্যে রয়েছে। সেই পরিকল্পনা অনুযায়ী তারা চাইবেন টুর্নামেন্টটা করতে। তবে পরিকল্পনা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। একদম অনেক ধন্যবাদ ইরন। ভোটের কুরুক্ষেত্রে ডাবল সেঞ্চুরি, আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ রাজভবনে। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারা কারা থাকতে পারেন, কারা কারা থাকবেন, ঠিক কিভাবে শপথ গ্রহণ অনুষ্ঠান কবির আবহে, বিস্তারিত জানি। আবির রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। আবির, আগামীকাল 10:45 তিনি শপথ নেবেন। রাজভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান হতে চলেছে। এবারে তিনি জানিয়েছেন যে 2011 এবং 2016-তে যে ধরনের শপথ গ্রহণ অনুষ্ঠানে যে ধরনের আড়ম্বর থাকতো, এবারে তা থাকবে না। তার কারণ হচ্ছে কোভিড প্রোটোকল মানার জন্য। ইতিমধ্যে দলের তরফ থেকে কারা হাজির থাকবেন এবং রাজভবনের তরফ থেকে যাদেরকে আমন্ত্রণ জানানো ছিল তা হয়ে গিয়েছে। বাকি যারা মন্ত্রিসভার সদস্য তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান আগামী রোববার দিনকে রাজভবনে হতে চলেছে। অনেক ধন্যবাদ আবির। এখনো পর্যন্ত জানানো হয়েছে যে শপথ গ্রহণ অনুষ্ঠানে দিলীপ ঘোষ থেকে শুরু করে মনোজ টিগ্গাকে আমন্ত্রণ জানানো হয়েছে, বুদ্ধদেব ভট্টাচার্য তাকেও আমন্ত্রণ জানানো হয়েছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে অধীর চৌধুরী, আব্দুল মান্নানকেও ডাকা হয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায় তিনিও আমন্ত্রিত। একুশের কুরুক্ষেত্রের ফলে ভর করে কি 24-এর মহাসংগ্রামের পথে মমতা বন্দ্যোপাধ্যায়? এবার কি তবে পাখির চোখ দিল্লি? এবার কি দিল্লির যুদ্ধে মোদি বনাম মমতা? ওই একটা পায়ে আমি যে ঘুরে বেড়াচ্ছি, ওই একটা পায়ে দেখবেন বাংলা জয় করব, আর দুটো পায়ে তো দিল্লি জয় আগামী দিন করতে হবে। বঙ্গে বিজেপির অশ্বমেধের ঘোড়া একাই রুখে দিয়েছেন তিনি। কঠিন লড়াইয়ে ছিনিয়ে নিয়েছেন বিপুল জয়। এবার কি তাহলে 24-এর কুরুক্ষেত্রে নরেন্দ্র মোদীর প্রধান চ্যালেঞ্জার মমতা বন্দ্যোপাধ্যায়? মোদী সর চ্যালেঞ্জ উড়িয়ে দিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় মমতা। পর্যবেক্ষকদের একাংশের মতে দেশের সব থেকে বড় মোদী বিরোধী মুখ এখন তিনি। রাহুল গান্ধীর জনপ্রিয়তা এবং কংগ্রেসের নেতৃত্ব যখন প্রশ্নের মুখে, তখন অনেকেই মনে করেন বিরোধী শিবিরকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, অভিজ্ঞতা এবং ভোটের সাফল্য সবই আছে মমতার। আর তাই মোদী শাহ জুটি ধাক্কা খেতেই দেশের নানা প্রান্ত থেকে মমতাকে ফোন। আমাকে উদ্ধব ঠাকরে ফোন করেছিল, অরবিন্দের সাথে আমার কালকে কথা হয়েছে, নবীন পটনায়কজি ফোন করেছিলেন, আমাকে রজনীকান্ত ফোন করেছিলেন, অখিলেশ যাদব ফোন করেছিলেন, হুডাজি ফোন করেছিলেন, অমরিন্দর সিং ফোন করেছিলেন, আরো অনেকে। এই প্রথম দেখলাম প্রাইম মিনিস্টার ফোন করলেন না। বাংলার মসনদ জয়ের পর তার লক্ষ্য যে দিল্লি, মমতা নিজেও তা বুঝিয়ে দিয়েছেন। ফল ঘোষণার পরেই হুঙ্কার, নিশানায় মোদী সরকার।
বিনা পয়সায় ভ্যাকসিন আমরা সবাইকে দেব। এবং আমি আজকের দিনে সেন্ট্রাল গভর্নমেন্টকে রিকোয়েস্ট করব সারা ভারতবর্ষের 140 কোটি লোকের কাছে ইমিডিয়েট ফ্রি ভ্যাকসিন পৌঁছে দেওয়ার জন্য। এবং তা যদি না দেয় তাহলে আমি কিন্তু আগামী দিন গান্ধী মূর্তির সামনে আমি আমার অহিংসা আন্দোলন আমি শুরু করব। 65% ভ্যাকসিন আমাদের এখানে যেটা প্রোডাকশন হয়েছে সেগুলো বাইরে পাঠিয়ে দিয়েছে, ফলে অক্সিজেন এবং ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। I came to know that they are sending maximum vaccine and oxygen to 2-3 states, but we want that every state should get their priority. Why only 2-3 states? Even Gujarat তো আমি শুনেছি বিজেপি পার্টি অফিস থেকে ভ্যাকসিন দিচ্ছে। 2রা মে ফল ঘোষণা চলাকালীনই সন্ধ্যায় সবার জন্য বিনামূল্যে টিকা দাবি করে প্রধানমন্ত্রীকে চিঠি দেন বিজেপি বিরোধী নেতা নেত্রীরা। সই ছিল সোনিয়া গান্ধী থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সবার। এখানেই শেষ নয়, জয়ের উদযাপনেও জোটের ছবি। লোকসভা ভোটের আগে মমতার ব্রিগেড মঞ্চে দেখা গিয়েছিল দেশের প্রায় সমস্ত অ-বিজেপি নেতাকে। 21-এর জয় উদযাপনে ফের ব্রিগেড। এবারও দেখা যাবে একই ছবি। মোদী বিরোধীদের সেই মঞ্চে মধ্যমণি হয়ে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন ওথ হলেও আমি ওথ কোনো অনুষ্ঠান করে করব না, আমরা করব সেলিব্রেশন। আফটার দ্য কোভিড ওয়ার ইজ ওভার, তখন আমি ব্রিগেড করব, ভারতবর্ষের সবাইকে আমন্ত্রণ জানাবো। One cannot do everything alone. It's a collective family, and collectively if we can take a decision, there are so many political parties and so many people, they are in a touch also. So I think all together we can fight the battle for 24. তৃণমূল নেত্রী নিজে অবশ্য প্রধানমন্ত্রীত্বে লড়াই নিয়ে প্রকাশ্যে এখনই মুখ খুলতে নারাজ। Why you are asking this question to me right now? This is not the time to ask this question. Let us fight the battle for COVID. Minister, Chief Minister, Prime Minister is no matter. Matter is the people. প্রধানমন্ত্রী হওয়ার আগে নরেন্দ্র মোদী নিজেও মুখ্যমন্ত্রী ছিলেন। আরেকজন মুখ্যমন্ত্রী কি 24-এ মোদীর চ্যালেঞ্জার? উত্তর দেবে সময়। ক্যামেরা জ্যোতির্ময় বসু ও শুভব্রত কুণ্ডুর সঙ্গে আবির ঘোষাল, রাজীব চক্রবর্তী, নিউজ 18 বাংলা। বিরোধীদের বিরুদ্ধে একাই 100, এবার দেশের পাশে ফাইটার দিদি। হাদারাম, নিঃশ্বাস নিতে পারছি না আমি হাদারাম, গলা শুকিয়ে যাচ্ছে। মা মা, ভয় পেও না, এক্ষুনি অক্সিজেন এনে দিচ্ছি। মার খুব শ্বাসকষ্ট হচ্ছে, অক্সিজেন দাও না। অক্সিজেন তো হাওয়াতেই আছে। বঙ্গাল কালো গদ্দার হে। এমা না, আমি তো মোদি ভক্ত। না, তুই দেশদ্রোহী। দিদি কই? দিদি কোথায় গেল? দিদি কোথায় গেল?
এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর, আইপিএল এ করোনার কোপের জন্য অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত, এমনটাই জানিয়ে দিল বিসিসিআই। ইরন রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। ইরন, কিছুক্ষণ আগেই তোমার সাথে কথা হচ্ছিল যে আজকের ম্যাচ খেলা হবে কিনা, এখন জানা গেল আইপিএলটাই স্থগিত। কিছুক্ষণ আগে তোমায় জানাচ্ছিলাম যে আইপিএল কয়েকদিনের জন্য কিন্তু বোর্ড স্থগিত করবে, এরকম সিদ্ধান্ত তারা নিয়েই ফেলেছিলেন। কিন্তু যেহেতু তারপরেই খবর আসলো অমিত মিশ্র, ঋদ্ধিমান সাহা সহ একাধিক ক্রিকেটার বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি, সম্ভবত 6 জন এখনো পর্যন্ত হয়েছে, একদমই একের পর এক লোকে আক্রান্ত, ক্রিকেটার আক্রান্ত হচ্ছেন। এই পরিস্থিতিতে আইপিএল করাটা যথেষ্ট সন্দিহান ছিল এবং বোর্ড কর্তা রাজীব শুক্লা তিনি এনআই কে জানিয়েছেন যে আইপিএল এইবারের জন্য স্থগিত করা হলো। বোর্ডের কাছে এছাড়া বিকল্প কিন্তু কোনো পথ ছিল না। বোর্ড বারবার চেষ্টা করছিলেন বিকল্প কোনো পথ ব্যবস্থা করার, কিন্তু যেভাবে একের পর এক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটাররা আক্রান্ত হচ্ছেন, তাদের প্রশ্ন উঠেছিল বায়ো বাবেল বা জৈব সুরক্ষা বলয় নিয়ে। জৈব সুরক্ষা বলয়ের মধ্যে কি করে ক্রিকেটাররা আক্রান্ত হচ্ছেন, সেক্ষেত্রে আইপিএল শেষ কি করে করা সম্ভব সেই নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তা তৈরি হচ্ছিল। তবুও বোর্ড চাইছিলেন যে কোনোভাবে আইপিএলটা করা। তার অন্যতম কারণ এই বছর টি-20 বিশ্বকাপ রয়েছে ভারতের মাটিতে, অক্টোবর নভেম্বরে হবে। সেক্ষেত্রে বোর্ড কর্তারা প্রকাশ্যে না বললেও বিভিন্ন ঘনিষ্ঠ মহলে বারবার তারা চাইছিলেন যে আইপিএলটা যদি শেষ না করা যায়। সেক্ষেত্রে তাহলে ইরন, তার মানে এই বছরের মতো কি আইপিএল একেবারে স্থগিত, আর হবে না আইপিএল? এখন অব্দি বোর্ড কর্তা সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমি নিজে ফোন করেছিলাম, তিনি এখনো ফোন ধরছেন না। কিন্তু বিসিসিআই প্রেসিডেন্ট স্যার রাজীব শুক্লা যেটা জানিয়েছেন যে আপাতত আইপিএল স্থগিত। সেক্ষেত্রে যদি শিডিউল আমরা দেখি, সেক্ষেত্রে 30শে মে আইপিএল শেষ হওয়ার কথা। এরপরে কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে চলে যাবে ভারতীয় দল। সেক্ষেত্রে হাতে যে প্রচুর সময় রয়েছে তা নয়। সেক্ষেত্রে এবার যে আইপিএল করা যাবে না তা কিন্তু এক প্রকার নিশ্চিত রাজীব শুক্লার কথা থেকে, কিন্তু বোর্ড এরপরে বিবৃতি দেবে এবং তাতেই পরিষ্কার হয়ে যাবে বিষয়টা যে শেষ পর্যন্ত কি নেওয়া হচ্ছে। অনেক ধন্যবাদ ইরন। পরে খবর, পূর্ব বর্ধমানের গলসি 2 নম্বর ব্লকের গলসি বাজারে তৃণমূল বিজেপি সংঘর্ষ। তৃণমূল অফিসে ভাঙচুরের অভিযোগ, ভাঙা হয় বাইক, আহত জেলার সহসভাপতি নবকুমার হাজরা। কেতুগ্রামেও তৃণমূল বিজেপি সংঘর্ষের খবর আসছে। তৃণমূল বিজেপি সংঘর্ষে নিহত শ্রীনিবাস ঘোষ। তৃণমূল পঞ্চায়েত সদস্য, তাকে কুপিয়ে খুনের অভিযোগ। বাঁচাতে গিয়ে আরো 3 তৃণমূল কর্মী জখম বলে অভিযোগ। চলো আস্তে 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 আস্তে। আমাদের পাড়ায় বসেছিলাম, বিজেপির লোকজন এসে আমাদেরকে হামলা করে। এর মধ্যে 4 জনকে মধ্যে 3 জনকে আহত করে দেওয়া হয়, একজনকে কুপিয়ে মেরে দেওয়া হয়। বিজেপি লোকেরা মেরে দিয়েছে আমার দাদুকে। ছোট ছোট ছেলেগুলো সব ওই বিজেপি পতাকাগুলো সব ফুলছিল, আর আমি আর শ্রীনিবাস ঘোষ ওই বাইনপা থেকে মুনিশ দেখতে গেছিলাম ধান কাটতে বলে। আসার পথেই দেখছি ওদিকে পাইনি, আমার কিন্তু দুজনকে পেয়ে গেল। তো আমাকে ব্যাধব মারার পর আমি তো পড়ে যাই, মুঝে মরে গেছে বলে ফেলে দিই। তারপর শ্রীনিবাস ঘোষ আসছিল, ওকে আমার সামনে ওকে আগে মেরে শেষ করে দিল। কেন? আমরা টিএমসি করতাম, আমি এজেন্ট ছিলাম টিএমসি। এই জন্য হ্যাঁ, যারা মেরেছে তারা সব বিজেপি লোক। আমাদের তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের মেম্বার 55 বছর বয়স শ্রীনিবাস ঘোষ, তাকে বিজেপির দুষ্কৃতীরা রাতের অন্ধকারে বাইরে তুলে নিয়ে গিয়ে রাস্তায় পিটিয়ে খুন করেছে। আগরডাঙ্গা অঞ্চলে তৃণমূলের কর্মী খুন হয়েছে, বিজেপি নাকি খুন করেছে। আরে বিজেপি কোথেকে খুন করে? বিজেপিকে তো তৃণমূলের যারা নেতা কর্মী ওই এলাকায় আছে, তারা বিজেপি কর্মীদের ঘর ছাড়া করছে, ঘর বাড়ি ভেঙে দিচ্ছে, তারা ঘরে থাকতে পারছে না। তারা নিজেরা কিভাবে বাঁচবে তার চিন্তা করছে আমার কর্মীরা, নিজেরাই তাদের সরিয়ে দিচ্ছে আর বিজেপির উপর দোষ দেওয়ার চিন্তা করছে। কোচবিহারের তুফানগঞ্জের নাককাটিগছেও তৃণমূল বিজেপি সংঘর্ষের খবর আসছে। তৃণমূল ও বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। সহযোগিতা করুন, অতটা ভিড় করবেন না। অন্যদিকে ক্যানিংয়ের নিকারিঘাটা গ্রামে আবার তৃণমূল বিজেপি সংঘর্ষের ঘটনা ঘটেছে। তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ। তৃণমূল বিজেপি সংঘর্ষে আহত 10, আহতরা ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। অনেকজন ছিল, তারা 20-25 জন ছিল। আমাদের তো সব ছেলেরা সব ঘুমোচ্ছিল। 2 ক্লাবের মধ্যে এক ক্লাব একনিষ্ঠভাবে বিজেপি করেছে বিনাপানি সংঘ, কারণ এটা একটা দলীয় হিংসা। যেহেতু আমার ফরেশ দাস জিতে গেছে,
তৃণমূলের প্রার্থী, তাই বিজেপিরা এইভাবে তাদের আক্রোশ মেটাচ্ছে। আসানসোলের রানীগঞ্জের বল্লভপুর গ্রামেও তৃণমূল বিজেপি সংঘর্ষের খবর আসছে। বিজেপি কর্মী দেবাশিস চট্টোপাধ্যায়ের বাড়িতে আগুন লাগানোর অভিযোগ। সংঘর্ষের খবর আসানসোলে দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বল্লভপুর গ্রামের থেকেও বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে সেখানে। হ্যাঁ হ্যাঁ বলেছিল এইদিকে কাঠটা ভেঙে পড়ে ওরা আগুনটা চাদর টাদর ছিল। আর এই পরিস্থিতি নিয়ে টুইট করেছেন রাজ্যপাল। তিনি লিখেছেন, রাজনৈতিক হিংসা, হামলা, খুন বন্ধ করতেই হবে পুলিশকে। এসব গণতন্ত্রের লজ্জা। বিশ্বের নানান প্রান্তে থাকা বাঙালিরা উদ্বেগ প্রকাশ করছেন। শুধুমাত্র বাংলাতেই কেন ভোট পরবর্তী হিংসা? কেন গণতন্ত্রের ওপর এই হামলা? কুণাল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে তৃণমূলের মুখপাত্র টেলিফোনে। কুণালদা, এই রাজ্যপালের প্রশ্নটাই যদি আপনাকে করি। হ্যাঁ, একটাই কথা হচ্ছে যে ওই সুকুমার রায়ের পাগলা দাশু সিরিজে পাগলা দাশুর একটা দারুণ সংলাপ ছিল একটা নাটকের, আবার সে এসেছে ফিরিয়া। তো এই টুইটের প্রথম আমার তাতে মনে পড়লো যে পাগলা দাশু দুম করে একটা নাটকের মঞ্চে ঢুকে পড়ে বলছে আবার সে এসেছে ফিরিয়া। এখনো সমস্ত পুলিশ কর্তারা কিন্তু কমিশনের নিযুক্ত পুলিশ কর্তা। এই কোড অফ কন্ডাক্ট ইলেকশনের বসার সময় যারা পুলিশের দায়িত্ব ছিলেন, ঢালাও রদবদল হয়েছে, সমস্ত ইলেকশন কমিশনের করা বিজেপির সুপারিশ মেনে। আজকে কেন বড় বড় কথা? 2 নম্বর হচ্ছে যে তৃণমূল কর্মীরাও আক্রান্ত হয়েছেন বহু জায়গায়। এরপরে আরেকটা কথা হচ্ছে, অধিকাংশ জায়গায় তৎকাল বিজেপি বনাম আদি বিজেপির গন্ডগোল চলছে। পুরনো বিজেপি তথাগত রায়ের টুইট দেখুন, আর দিলীপ ঘোষের সাংবাদিক বৈঠক শুনুন। আর্ধেকের বক্তব্য গ্রাসরুট লেভেল পর্যন্ত আদি বিজেপিরা বলছে এই তৎকাল বিজেপির পচা গলা মালগুলো ঢোকার জন্য দলটা এইভাবে ডুবেছে। তাদের মধ্যে মারামারি চলছে আর তার আঙুল উঠছে রাজ্যের দিকে। এটা কোনো কাজের কথা হলো? ফলে তৃণমূল কংগ্রেসই সেখানে আক্রান্ত হয়ে যাচ্ছে। একটু আগে, সব থেকে বড় কথা, একটু আগে কোনো বিজেপি নেতাকে পাওয়া যায়নি। বিজেপির এক ঘর ছাড়া কর্মী বলছেন পার হেড 2000 টাকা করে দিয়ে গন্ডগোল করানো হয়েছিল, বিজেপির নেতাদের পাওয়া যায়নি। আমি কুণাল ঘোষ গিয়ে তৃণমূল কর্মীদের শান্ত করে তাকে বাড়ি ফিরিয়ে দিয়ে এলাম। গোটা এলাকাটায় প্ররোচনা দিয়ে গন্ডগোল করেছে সেই বিজেপির কর্মীরা, ক্যামেরার সামনে বললো যে টাকা দিয়ে গন্ডগোল করানো হয়েছে। এখন বিজেপির নেতারা নাটক করলে হবে? আমি রাজ্যপালকে বলবো, আপনি ফিরে এসেছেন, খুব ভালো কথা। অনেক দুঃখ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে শপথ বাক্য পাঠ করাবেন। আমরা যদি হতাম কেউ, সাধারণ লজ্জা ঘেন্না না থাকলে ইস্তফা দিয়ে চলে যেতাম। আমরা এত কিছু করার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে শপথ বাক্য পাঠ করানো এ একেবারে নির্লজ্জ ছাড়া অসম্ভব। আচ্ছা, অনেক ধন্যবাদ কুণাল। ভোটের ফলাফল ঘোষণার পরেই রাজ্যে বিজেপি সর্বভারতীয় সভাপতি আজ 2 দিনের সফরে রাজ্যে জেপি নাড্ডা। জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসা চলছে এবং আক্রান্ত কর্মীদের সঙ্গে দেখা করার কথা রয়েছে। আর কি কি কর্মসূচি রয়েছে জেপি নাড্ডার, কেন তার আশা জানবো। সৌরজ্যোতি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। সৌরজ্যোতি, দেখো, বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক হিংসা সন্ত্রাসের অভিযোগ আছে বিজেপি। ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে যেমনটা জানানো হয়েছে, 9 জনেরও বেশি কর্মী শহীদ হয়েছেন। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বিজেপির কর্মী সমর্থক তাদের উপরে আক্রমণ নেমে আসছে। একই সঙ্গে বিজেপির বিভিন্ন যে কার্যালয় রয়েছে সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, অত্যাচার চলছে। এবং এই মর্মেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা তিনি 2 দিনের রাজ্য সফরে আসছেন। খেয়াদহ সহ ঘাটা সেখানেও তিনি যাবেন। মোট 3 জায়গায় কর্মী সমর্থকদের, আক্রান্ত কর্মী সমর্থকদের পাশে দাঁড়ানোর বার্তা দেবেন তিনি। এবং আজকে সন্ধ্যায় একটি বিশেষ সাংগঠনিক বৈঠক, সেটাতেও কিন্তু রাজ্য স্তরের নেতাদের সঙ্গে তিনি বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। তার মধ্যে অন্যতম কারণ, ইতিমধ্যেই বিজেপির তরফ থেকে 200 আসনের একটা টার্গেট দেওয়া হয়েছিল, সেই টার্গেট কিন্তু অ্যাচিভ করতে পারেনি রাজ্য বিজেপি নেতৃত্ব। সেই কারণে কি কারণে পরাজয় নেমে এলো বা আরো বেশ কিছু বিষয় কিন্তু রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলবেন। এবং আগামীকালকেও কিন্তু একাধিক কর্মসূচি থাকছে, বিশেষত জেলা স্তরে বিভিন্ন জায়গায় তিনি যাবেন, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত বিজেপি সূত্রে খবর বসেছে। অনেক ধন্যবাদ সৌরজ্যোতি।